দেখুন, একেবারে স্রোতের উল্টো দিকে হেঁটে একটা জিনিস খুব পরিষ্কার এখানে বলা প্রয়োজন, যে অভিযোগ যাই হোক পুলিশে খবর দিন, পুলিশ আশা করা যায় ব্যবস্থা নেবে, না হলে কোর্ট আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াটা কিন্তু অপরাধ, এটা কিন্তু একেবারে দৃঢ়ভাবে বলতে হবে। দেখুন, এরপরে যেহেতু পরের বক্তা দেবজিৎ, আমি খুব পরিষ্কার সরকারের উল্টো দিক থেকে আসব, যে এই বিজেপি সরকার শেষ পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে তো? কেন বলছি? যে পশ্চিমবঙ্গে দুটো জঘন্য ঘটনা গোটা দেশকে উত্তাল করে দিয়েছিল এই 15 বছরের তৃণমূল জামানায়। একটা অবশ্যই আরজি করে অভয়ার মৃত্যু, জানিয়ে মানুষের মনে ইতিমধ্যেই বিচার পাওয়ার একটা আশা এই সরকার বদলের পর আবার জাগতে শুরু করেছে। আবার খুলেছে আরজি কর ফাইলস। ঘটনাচক্রে আজই রত্না দেবনাথ, অভয়ার মা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তারপর খুব তাৎপর্যপূর্ণ একটা পোস্ট করেছেন। আমি একটু পোস্টটা পড়ি। আজ আমি নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি, আর উনি ওনার 14 তলার গদি হারিয়েছেন। অপেক্ষা করুন, উনি ওনার অপরাধী টিম সবার আরও করুণ পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা। আমি বলছি, এই আশা যে এবার কিছু হবে শুধু রত্না দেবনাথের নয়, প্রত্যেক বাঙালির, এই রাজ্যের, এই দেশের, এই পৃথিবী। আবার অন্যদিকে কামদুনির অসহায় পরিবারের সদস্যরা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আজ। তাঁরাও চাইছেন যে কামদুনি ফাইলস খোলা হোক। এই স্টুডিওতে বসে ওই মেয়েটির ভাই, সে বলেছে যে কিভাবে তৃণমূল জামানায় যখন হয়েছিল তখনই যে তারা বিচার পায়নি, এবং আইনি মানে ফাঁকগুলো কিভাবে তাদের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে প্রধান এবং মূল অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছিল। কার্যত ফাঁসির নিম্ন আদালত যাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছিল তাকে বেকসুর খালাস হয়ে যেতে হয়, তাদের বক্তব্য ছিল ইচ্ছে করে এই জিনিস করা হয়েছিল। যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি সরকার এই মানুষগুলোকে বিচার দিতে পারবে তো দেবজিৎ? সুমনদা, আমাদের দেশের আইনের অনেক ফাঁক ফোকর আছে, অনেক প্যাঁচ আছে, ডাবল জিওপার্ডি এটসেট্রা এটসেট্রা, যারা এইসব নিয়ে কাজকর্ম করেন, অনির্বাণ আইনজীবী। তো আমরা সবাই জানি যে এই ফাঁকে সবাইকে সবসময় আইনি মানে জাস্টিস ডেলিভারি করা একটুখানি অসুবিধা হয়, তার জন্য মানুষের অভিশাপ ইত্যাদি প্রভৃতির। হ্যাঁ, কিন্তু তুমি মানবে কামদুনির ওই ভাইয়ের বক্তব্য ছিল বোধহয় 11 বছরে 14 জন পিপি চেঞ্জ হয়েছে। এটা অনিচ্ছাকৃত হয় না? এটা তো সবাই জানে প্রত্যেকটা মামলায়। শুনুন না, আমি আগেও বলেছি, এখনো বলছি, যে এই যে এতক্ষণ ধরে যত প্রতিবেদন আমরা দেখলাম তাতে বোঝা গেল তৃণমূল নামক দলটা এখন লেক টাউনের মেসির মূর্তির মতন থর করে কাঁপছে। কেননা যে তৃণমূল দলটা কিভাবে তৈরি হয়েছিল, কোনো বিচারধারা থেকে সম্ভূত, সে ঠিক হোক বা ভুল হোক আমার চোখে, কিন্তু সেখান থেকে কিছু মানুষ কি একজোট হয়েছিলেন? না, প্রচুর পরস্পর বিরোধী মানসিকতার মানুষ, যাদের বিচারধারাতেই আলাদা ছিল, যারা কখনো ভাবেইনি যে একই বিচারধারায় উঠে আসতে হবে, তারা একসঙ্গে মিলিত হয়েছিলেন। প্রাইমারি লক্ষ্য ছিল যে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে সরিয়ে দিতে হবে। সিপিএম তো সরে গেল, হোয়াট নেক্সট? তারপরে যেটা সামনে এলো সেটা হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। 75-25-এর একটা বাটোয়ারার থিওরি, লুটো, কাটো এবং বাঁটো, এই হচ্ছে থিওরি। প্রথমে লুট করো, যদি কেউ সেই লুটে বাধা দেয় তাকে উড়িয়ে মানে মেরে ফেলো, সেটা শারীরিকভাবে হতে পারে অথবা মানসিকভাবে হতে পারে। তারপরে বাকি জিনিসটাকে 75-25-এ ভেঙে বেটে নাও, এবং সেটাতে যারা পারদর্শী তাদেরকে উৎসাহ দাও। দরকার হলে সেই পারদর্শীর পাশাপাশি আরেকটি স্টেপনি পারদর্শী দলকে নিয়ে এসো। যদি ও না পারে তাহলে এ না পারলে বি না পারলে সি, যে পারবে সেই হচ্ছে চালিকা শক্তি হবে, দলের প্রধান চালিকা শক্তি হিসেবে দেখা দেবে। এইটা একটা সমস্যা। আজকে যারা বলছেন বিভিন্ন জায়গায় যে এই যে তোমরা দেখালে যে 113 জন কাউন্সিলর, 115 বা এবারে বোধহয় প্রত্যেক মুহূর্তে বাড়বে, সেই টাকা গোনার মেশিনে যেরকম আমরা দেখছিলাম কে আগে। তো এই যে এই বিবেক কোথায়, ঠিকই বলেছে, 6টার সময় 101 ছিল, হ্যাঁ এই যে বাড়ছে। এবং এখন যখন আমরা আলোচনা করছি, এখন কার কার বিবেক জাগ্রত হলো বা হৃদয়ের পরিবর্তন হলো আমরা এখনো জানি না, কিন্তু যে কথাটা খুব সিগনিফিকেন্ট, ফর্মুলাটা এক। ঠিক যেরকম তৃণমূল আমলে হঠাৎ কেউ ঘুম থেকে উঠে দেখতে পারতেন যে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দাঁড়িয়ে আছে, এখন তারা শুভেন্দু অধিকারীর উন্নয়নের উদ্যোগ দেখে একবার মুগ্ধ হয়ে যাচ্ছেন রাতারাতি। এখানে দুটো ফারাক। তৃণমূলের যারা উন্নয়ন দেখতেন, তারা তৃণমূলের উন্নয়ন দেখতেন তৃণমূল থেকে সুবিধে নেওয়ার জন্য।
আর আমার যেটা ধারণা এই যে 113 এবং আরো যেটা বাড়বে বা বাড়ছে, তাদের এই যে ধরো একজন ভদ্রলোককে এইমাত্র দেখা গেল তাকে চটি দিয়ে জুতো দিয়ে পুলিশের গাড়ির মধ্যে সাধারণ মানুষ পেটাচ্ছে, কেউ বিজেপির ঝান্ডা ধরে নেই বা তৃণমূলের কট্টর সমর্থক ওই লোকগুলোকে দেখিয়ে বলতে পারবে না যে ওরা বিজেপির লোক। তো আমরা যদি খুব ভুল না করি, তুমি বলছো এইটা থেকে বাঁচতে তারা পদত্যাগ করছে না করছে, তার কারণ হচ্ছে তারা এখন নিজেদের গা থেকে ওই নোংরাটা, আমি ওইটা ছিলাম না, এই বিবেক জাগ্রত হলো চৌঠামের পর থেকে, চৌঠামের আগে অবধি যেটা অনির্বাণ বলছে আমি অনির্বাণের সঙ্গে একমত, এরাই চেটে পুটে তৃণমূলের সমস্ত সুবিধে নিয়েছে, সমস্ত সুবিধেতে ভাগ বসিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় তৃণমূলের হয়ে গলা ফাটায়নি, শুধু মানুষের ওপর অত্যাচার করেছে। আমাদের কাছে বারবার প্রশ্ন, এই যে একটু আগে দাদা বলছিলেন তোমরা কিন্তু ওদের নিও না, না সুমনদা আমরা নেব না, তার কারণ বলো যে লোকটা সামনে দাঁড়িয়ে আমাদের ওপরে ছেলেদের ওপরে অত্যাচার করেছে, এই দুটো কাঁধ দেখছো না সুমনদা? আমি জেলে অত্যাচারিত হয়েছি সেটা তোমরা অনেকবার শোতে বলেছো, কিন্তু আমি এই দুটো কাঁধে আমার 42 জন সহকর্মীর মৃতদেহ বয়েছি, 42 জনের, একজন দুজনের শুধু নয়। বলেছি না, আমার মনে আছে তুমি জেল থেকে বেরিয়ে তখন পার্ক হোটেলে যুক্তিতক্ক হতো, এলে মানে আমরা দেখেছিলাম সেই আঘাতের চিহ্নগুলো গোটা শরীরে, গোটা মানে পিঠ ভাবো জুড়ে। 18 বছর বয়সে ত্রিলোচন মাহাতো 18 বছর বয়সে বিজেপি করা, এবার বুঝ পিঠেতে ডট পেন দিয়ে লেখা, গলাটা দিয়ে ঝোলানো, একদম ঝুলিয়ে এরকম দেওয়া একের হয়েছিল। দুলাল। শুধু তাই নয়, বলা হয়েছিল যে মানসিক অবসাদে পারিবারিক গোলমালে একদম, আত্মহত্যা কোনো করেছে, তাদের বিচারই নেই, একটার পর বিচার একটা। নেই, বিচার নেই। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের লোকগুলো, ওই মৃতদেহগুলোকে যখন আমি নিয়ে এসেছি, কারুর উপর করা মুখ ছিল না, সবার মুখ আমার দিকে ছিল, ওই মুখগুলোর থেকে এই বিশ্বাস বেরোতো যে দেবজিৎ দা যদি কোনোদিন আমরা ক্ষমতায় আসি তাহলে এদের সঙ্গে কিন্তু এক আসনে বসা যাবে না। এইবারে বলতে পারো রাজনীতি বিচিত্র গতি, অনেক সময় অনেক কিছু ঘটে, কিন্তু দিনের শেষে সুমনদা একবার না একবার আয়নার সামনে কাউকে না কাউকে দাঁড়াতে হয়, কাউকে না কাউকে দিনের শেষে একা হয়ে আয়নার সামনে দাঁড়াতে হয়, যত বড় পাষণ্ড রাজনীতিবিদই হোক না কেন। আমি খুব একটা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারবো কিনা, ভবিষ্যতে রাজনীতিক হবো কিনা আমি জানি না, তবে আমি সুমনদা একজন রাজনীতিক হওয়ার থেকে মানুষ হওয়াতে বেশি বিশ্বাস করি। তোমরা আমার যারা শুভানুধ্যায়ী তারা অন্তত এইটুকু আমার জন্য শুভেচ্ছা রেখো যে আমি যেন মানুষ হিসেবে বেঁচে থাকি, বড় রাজনীতিক এখনো রাজনীতিক হতে পারেনি বলছো? দরকার নেই, যদি রাজনীতির চিহ্ন হয় যে সকালবেলায় বদলে যেতে হবে, এই যে সকালবেলায় আমি নিজে দেখেছি, আমি বলি হয়তো তোমার সময় চলে যাচ্ছে, 2011-তে সকালবেলায় মমতা জেতার আগে সকালবেলায় আমি আইনজীবী আমার চেম্বারে যারা লাল পার্টির লোক হিসেবে, ঘোষিত লাল পার্টির লোক হিসেবে টেবিল চাপড়ে বলেছে এই যে ডেট হচ্ছে না কেন, সিভিল কেসে তোমরা জানো যে ডেট সঙ্গে সঙ্গে পড়ে না, জজ সাহেবের কলমটা আমার পকেটে থাকে না, কিন্তু মজাটা হচ্ছে তারাই সন্ধ্যেবেলায় মমতা দেবী জেতার পরেই সন্ধ্যেবেলায় সবুজ চেয়ার পেতে সবুজ আবিরে মেখে রাতারাতি তৃণমূল। কিন্তু এই যে রাতারাতি যারা হয়ে যায় সেই ক্ষেত্রে এরকম হয়। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়েছেন এবং আমাদের দল জানিয়েছে যে কোনোভাবে কাউকে এই ধরনের লোকেদের আনা হবে না। প্রশ্নটা এখানে থাকবে যে এই বাঁধ একেবারে কোট আনকোট বাঁধ, সেটা বেনজল আটকাতে পারবে কিনা এবং সেই বাঁধ কতদিন থাকবে। আমি নজরুলদার কাছে আসবো, অবশ্য তার আগে নজরুলদা এটাও বলতে হবে যে না, যে বিভাজনটা অনির্বাণ করছিল যে 11-র পরে এবং মানে সুখের সময় এবং দুঃখের সময়, আমরা যারা আজকে মুখ খুলেছেন তারা অবশ্য আগে থেকে তৃণমূলে 11-র আগে থেকে অনেক আগে থেকে ইনফ্যাক্ট ছিল। দুটো কথা বলার একদম, দুজন আইনজীবী আছে, হ্যাঁ আপনারা ভাইপোর কথা অনেক দেখাচ্ছে, পিসিকে এটা বলেননি যে তৃণমূল হারতে পারে না, আমরা জিতে বসে আছি, কালকেও বলেছেন। আচ্ছা এরপরে দুর্মুষ করব, আপনি দেখতে পারেন আপনাদের ভোটে, তিনি এটা বলেননি যে 4 তারিখে যখন ভোটের রেজাল্ট পাবে মুখে প্ল্যাকার্ড দিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, কর্পূরের মতো উড়ে যাব, অন ক্যামেরা, আর যারা বিজেপি করে তাদেরকে এই বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। আমি বলবো এটা অপরাধ কিনা। একদম অপরাধ। তাহলে আপনারা ওই একটা কাউন্সিলর কোথাকার বুথ লেভেলের লোক ধরছেন, আপনারা মমতা ব্যানার্জিকে ধরে করুন, লোক খুশি হবে। না, লোক খুশি হোক না হোক, নজরুল্লাহ খুশি হবে। আমি খুশি হব, আমি তো বলছি। কোথাও না কোথাও পার্সোনাল এনমিটি আছে। আমি তো বলছি, আমি মানে বাকি হচ্ছে দেবজিৎদার একটা কথার সঙ্গে একদম সহমত। দেবজিৎদা সেই রেয়ার ব্রিডদের একজন যে প্রথম থেকে যেটা করেছে সেটাই করেছে। আমার দেবজিৎদার সঙ্গে রাজনৈতিক বিষয়ে আজীবন মতপার্থক্য থাকবে, এটা দেবজিৎদাও জানে, আমিও জানি,
কিন্তু এই ব্যাপারে একটা সম্মান আমার চিরকাল থাকবে যে দেবজিৎ দা হন বা শ্রমিক দা হন বা যারা যারা রয়েছেন তারা এরা কোনোদিন অবস্থান সুবিধা মতো পাল্টে ফেলেননি। সেই জায়গা থেকে লড়াই আজীবন করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা শুধুমাত্র পার্সোনাল গেনের জায়গাটা একটু এদিক ওদিক হয়ে গেলে উল্টো দিকের লোকটা ভয়ঙ্কর খারাপ হয়ে যাচ্ছে, এটা যারা মনে করেন তার থেকে আমি যেমন সাবধান থাকতে চাই, আমার ধারণা দেবজিৎ দাও সাবধান। কিন্তু অনির্বাণ, আজকে যারা ধরো কাকলি ঘোষ দস্তিদার, তুমি যবে পার্টি করেছো না তার থেকে বহু দশক আগে থেকে মানে অত্যন্ত দুঃসময় থেকে পার্টি করেছেন। সোনালী দেবী 100 বার করেছেন। আমি সেই জায়গাতেই আসছি, আজকের দিনে তারা ছেড়ে দেবেন কিনা বা তারা সমালোচনা করবেন কিনা সে অধিকার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার পয়েন্ট একটাই, তারা যেটা বলছেন, সোনালী দেবী যেটা বললেন বা কাকলি দি যেটা বললেন, কাকলি দিও তবু একটা মানে ওভারঅল কাঠামো নিয়ে অনেক কিছু বলছিলেন, সোনালী দেবী তো একদম পার্সোনাল লেভেলে গিয়ে বলছেন যে মমতা দি অমুক 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 তাই। আরে এই মমতাদির সঙ্গেই তো আপনি এত দশক ধরে ছিলেন। তিনি যদি এতই খারাপ মানুষ হয়ে থাকবেন, তার সঙ্গে এত দশক ধরে থেকে আপনি খুব ভালো মানুষ ছিলেন। তাহলে খারাপ মানুষের সঙ্গে আপনি 1 দিন 2 দিন 5 দিন চলতে পারেন, যদি আপনি ভালো মানুষ হন আপনি 6ষ্ঠ দিনে ছেড়ে দেবেন। 3 দশক 4 দশক ধরে খারাপ মানুষের সঙ্গে আমি চললাম, চলে তারপর বলছি না ও খুব খারাপ ছিল আমি খুব ভালো, এটা কি হয়? যাওয়ার আগে আমি একবার, যেহেতু অনির্বাণ এত বলছে, আমি কয়েকদিন আগেও যিনি এ রাজ্যের সেচ মন্ত্রী ছিলেন মানস ভূঁইয়া, তিনি আজকে একই জেলার যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে কি বলেছেন দ্রুত একবার দেখি। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। এতে তোমার আপত্তি আছে অনির্বাণ? কারো মতামত প্রকাশে আপত্তি নেই, কিন্তু তিনি যে কেউ যদি এটাকে এই সময়ে অন্যদিকে ইনভিটেশন কার্ড পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু যেচে ভাই আমাকে তোমার বাড়িতে ইনভাইট করতেই হবে তোমাকে, এই অ্যাঙ্গেল থেকে যদি বলে থাকেন তাহলে আমার আপত্তি এই কারণে আছে। মানস ভূঁইয়া রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সিনিয়র, অত্যন্ত প্রাজ্ঞ, তিনি মাঠে ময়দানে রাজনীতি করেই তিনি মানস ভূঁইয়া হয়েছেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি তৃণমূলের মানস ভূঁইয়া হয়েছে শোনা যায় একটা মামলা, এবং তারপরে ম্যাজিক্যালি, আমি জানি না ঘটনা, দেখুন আমি তো প্রমাণ করতে পারবো না, এটা অঙ্ক নয়, কিন্তু তারপরে মাননীয় বিচারক তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন, পুলিশকে বলেছিলেন যে এই কিছুদিন আগে মানস ভূঁইয়া মূল অভিযুক্ত খুনি বলে আপনারা বলছিলেন, এখন সম্পূর্ণ অন্য কথা বলছেন। এই মানে স্বয়ং নিম্ন আদালতের বিচারক এই মানে বিস্ময় প্রকাশ করেছিলেন। দেখো, আমি সেই আমি অনির্বাণকে এইটাই প্রশ্ন করতে চাই যে মানস ভূঁইয়া তো তৃণমূলে ছিলেন না, কংগ্রেসে ছিলেন, তো উনি কি করে তৃণমূলে জয়েন করলেন, কেন জয়েন করলেন আপনি বলুন। সেটা সরাসরি আপনি মানস ভূঁইয়াকেই প্রশ্ন করুন। আপনি খুব ভালো মতো জানেন, আপনি যখন দেখেন কোশ্চেনটার কোনো অ্যানসার দিতে পারবেন না, আপনি খুব ভালো মতো জানেন মানস ভূঁইয়াকে আসামি করা হয়েছিল, এবং মানস ভূঁইয়া নিজে স্বীকার করেছেন ওইখান থেকে বাঁচার জন্য উনি তৃণমূলে জয়েন করেছেন। স্বীকার করেছেন বলে আমি জানি না, কিন্তু মামলাটা কি? একটা ছাত্র ইউনিয়নের অশান্তি, সেখান থেকে একজনের মৃত্যু, সেখানে সরাসরি লিঙ্ক টানা হয়েছিল মানস ভূঁইয়ার সঙ্গে, তখন কংগ্রেসের নেতা মানস ভূঁইয়ার সঙ্গে। শুধু বলার আছে, তৃণমূলে এরকম ট্র্যাপিজিস্ট খুব কম নেই, যিনি কিনা বলেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা। তিনি আজকে মমতার সব থেকে বড় বিধানসভায় একটা বড় খুঁটি, তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়ক। আমার সেটা নয়, একটা জিনিস সুমনদা খেয়াল করতে হবে আমাদের সবাইকে, এই প্যানেলের সবাই ইনক্লুডিং অনির্বাণও বোধহয় একমত হবে, যত লোকের রাগ বা তৃণমূল কংগ্রেসের মধ্যে, আমি তো তৃণমূল কোনোদিন করিনি, আমি বাইরে থেকে দেখছি যে সেখানে একটা জিনিস আসছে, বারে বারে নেপোটিজম সামনে আসছে। সবাই বলছেন অভিষেক খারাপ, বা অভিষেকের প্রতি গামধারীর মতন চোখে পট্টি বেঁধে মমতা দেবীর যে মানে অনুরক্তি, সেটা দলের ক্ষতি করেছে, অভিষেকেরও ক্ষতি করেছে, মমতারও ক্ষতি করলো। এটাই হচ্ছে সবার কথা। আজকে এই নেপোটিজম ছাড়া আরেকটি বিষয়ের উপরে সবাই জোর দিচ্ছে, সেটা হচ্ছে আইপ্যাককে কে রেখেছে, আইপ্যাক কেন টাকা চাইতো, আইপ্যাকের টাকার ভাগ কোথায় যেত। এমনি মানুষের কাছ থেকে তৃণমূল টাকা চাইছে, 75-25 হচ্ছে, কিন্তু আইপ্যাক তৃণমূলের লোকেদের কাছ থেকে টাকা চেয়েছে, তার 75-25-এর হিসেব কোথায় গেছে, কোন শান্তির জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই টাকা শান্তি পেয়েছে কোথায় গিয়ে, সেটা মানুষ জানতে চায়। দুটো পয়েন্টে উত্তর দিই। সেটা এক হচ্ছে তৃণমূলের অন্দরে সমালোচনা ইত্যাদি এসব নিয়ে যাবতীয় আলোচনা হচ্ছে, এবং এটার কারণে বিভিন্ন জায়গায় মানুষের রুজি রুটি, এমনকি ঘর বাড়ি যেভাবে বুলডোজারের সামনে ভাঙা পড়ছে, সেটা আমরা আলোচনা করতে পারছি না। এক, দ্বিতীয়ত আইপ্যাক নিয়ে যে কথাটা দেবজিৎ দা বললেন,
তাহলে দেবজিৎ দাকে এটা উত্তর দিতে হবে যে বিনেশ স্ট্যান্ডেলকে আইপ্যাক নির্বাচনের আগে গ্রেপ্তার করে, নির্বাচন হয়ে যাওয়া মাত্র তার বেল হয় এবং ইডি কোন রকম বিরোধিতা অবধি করে না কোর্টে। এটা কোন ম্যাজিকে হয়? আরে ভাই অদ্ভুত কথা বলছো, আমি অদ্ভুত কথা বলছো, অভ্যন্তরের কথা। আপনি ইডি কেন বেলের বিরোধিতা করলো না? তুমি একটা অদ্ভুত কথা বলছো। তার জন্য আইপ্যাক কে নিয়োগ করা, আইপ্যাক কে তৃণমূলের লোকেদের কাছ থেকে টাকা আদায় করেছে। আমার দুই বক্তার কাছে আবার আমায় যেতে হবে, কিন্তু তার আগে ফলতা মডেল, ফলতায় ডায়মন্ড হারবার মডেল কার্যত ওই আবার বলতে হবে তাসের ঘরের মতো ভেঙে পড়লো। কেন বলছি দেখুন। এই কুখ্যাত তৃণমূল যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, ভোটটা হয়েছে তৃণমূল তারাও। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। তৃণমূলের এখন কার্যত এই অবস্থা। ফলতার ফলেও তৃণমূলের শোচনীয় পরাজয় ঘটল। তৃণমূলকে চতুর্থ স্থানে টেনে নামালেন ফলতার ভোটাররা, ভেঙে খান খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? পুনর্নির্বাচনের আগে নিজের একদা গড়েই প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজের সেনাপতিকে একলা ছেড়ে দিয়েছিলেন। সেই সেনাপতিও আবার রণে ভঙ্গ দিয়ে ভোটের আগে পালিয়েছিলেন। শেষ অবধি ফলতার পুনর্নির্বাচনের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন 1,49,666টি, যা 71% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসার সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেলেন 40,645টি ভোট, অর্থাৎ 19% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর একেবারে চতুর্থ স্থানে নেমে গিয়ে তৃণমূল প্রার্থী পেলেন মাত্র 7,783টি ভোট, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি, অর্থাৎ গোহারা হারল তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হলো তাদের। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় এত গর্ব অহংকার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা কার্যত শেষ হয়ে গেল। মডেল কিছু নেই, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই হাড়ের রেশ কাটতে না কাটতেই এবার ভাঙন ধরল ডায়মন্ড হারবার পুরসভায়। যে পুরসভার 16টি আসনের সবকটিই ছিল তৃণমূলের, সেখানে 8 জন কাউন্সিলর সোমবার পদত্যাগ করলেন। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব আপনি সঠিকভাবে তদন্ত করুন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখনো যদি ওনার লজ্জা বলে কোনো কিছু থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করা উচিত সাংসদ পদ থেকে। আজকে সাংসদ পদ থেকে যদি নিজেই নিষ্কৃতি চেয়ে নেন, তাহলে আমার মনে হয় অনেক বড় লজ্জার হাত থেকে উনি মুক্তি পাবেন ভবিষ্যতে। ফলতায় মুসলিম ভোট প্রায় 30%, সেই ভোটের বড় অংশই এবার তৃণমূলের হাত ছাড়ল, চলে গেল সিপিএম কংগ্রেসের দিকে। ফলতায় রেকর্ড হার, সেই সঙ্গে সংখ্যালঘু ভোটও হাতছাড়া হওয়া, তৃণমূলের কাছে আরও বিপর্যয়ের আশঙ্কা। গৌতম মণ্ডল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঘটনাচক্রে এই অনুষ্ঠানেই আপনাদের প্রথম দেখিয়েছিলাম যে এই তাসের ঘরের মতো ভেঙে পড়া শুরুটা হয়েছিল উত্তর 24 পরগনার হালিশহর পুরসভা থেকে। তারপর একে একে উত্তর 24 পরগনার ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর হয়ে তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের এই হিড়িক আজকে পৌঁছে গেল একেবারে তৃণমূলের সেনাপতির খাস তালুক ডায়মন্ড হারবারে। আজ 1-2 নন, ডায়মন্ড হারবার পুরসভায় 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলরই শটান ইস্তফা দিলেন। এ তো 24 ঘন্টার মধ্যে কুখ্যাত ডায়মন্ড হারবার মডেলের দ্বিতীয়বারের ভরাডুবি। কেন দ্বিতীয়বার? ফলতায় লাস্ট বয় হয়ে জাহাঙ্গীরের জামানত জব্দ হওয়ায় বোঝা গেল যে ডায়মন্ড হারবার মডেলের প্রথম বিপর্যয় সেটা, এবং দ্বিতীয় বিপর্যয় মানতেই হবে খাস ডায়মন্ড হারবার পুরসভার 50% কাউন্সিলরেরই গণ ইস্তফা। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও বলছেন যে তৃণমূল হারেনি, হারানো হয়েছে, এবং কৌতূহল রইল যে এই 7টা পুরসভায় তাঁরই দলের 115 জন কাউন্সিলরের ইস্তফা নিয়ে তিনি কি বলবেন। তারা ইস্তফা দেননি, ইস্তফা দেয়ানো হয়েছে, সেটাও কি চূড়ান্ত হাস্যকর হবে না? রবীন্দ্রনাথ দা কি বলেন? আমি বলবো, তার আগে আমি প্রথম কথাই বলি যে আপনি যে দুটো ঘটনার কথা বললেন, একটা হচ্ছে কামদুনি আর একটা হচ্ছে কার্যকর, এছাড়া আর একটা ঘটনা আমাদের বুকের অন্তঃস্থল কাঁপিয়ে দিয়েছিল, সেটা হলো সন্দেশখালী। মানে আমাদের হাড় পর্যন্ত কেঁপে গেছিল।
এই ঘটনাগুলোর বিচার বিজেপি কিভাবে করবে, বিজেপি সরকার কিভাবে করবে, সেটার উপর আমাদের সবার নজর থাকবে। কিন্তু এই যে ডায়মন্ড হারবার মডেল যে বারবার করে বলা হচ্ছে, দেখুন ডায়মন্ড হারবার মডেলটা কি ছিল? একটা ত্রিভুজটার এক বাহু হচ্ছে মাফিয়া গুন্ডা, আর এক বাহুতে হচ্ছে পুলিশ প্রশাসন, আর এক বাহুতে হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দুদিনের উঠে আসা উঠতি একজন নেতা। 21টা গাড়ির কনভয় নিয়ে যদি যায় না, তাহলে আমার কেন যে কোনো একটা লোকেরও হাতে মনে হবে সে লার্জার দ্যান লাইফ ইমেজটাই বোধহয় তার থেকে, সেটাই সবচেয়ে বড় সত্যি। এবং সেই কল্পনার ফানুসটা সাধারণ মানুষ পাঠিয়ে দিয়েছে। তারা যে মুহূর্তে এই জাল জুয়া চুরি করে 7.5 লক্ষ ভোটে জেতাটাকে ইলেকশন কমিশন আটকাতে পেরেছে, ফলতাতে সঙ্গে সঙ্গে গোটা বেলুনটা ফুটো হয়ে হাওয়া বেরিয়ে গেছে। এবং হাওয়াটা এমনভাবে বেরিয়েছে, একবারও পোলের আগে, মানে রি ইলেকশনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও সেখানে তিনি এলেন না পর্যন্ত, এখানে দেখা করতে এলেন না, জাহাঙ্গীর তো সারেন্ডার করে চলে গেল। এখন এর ফলে কি হচ্ছে? এই যে লোকাল কেন্দ্রীয় আধিপত্য, কেন্দ্রীয় নেতৃত্বের আধিপত্যগুলো চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে ঢুকে পড়লেন, বললেন ফেসবুকে সোশ্যাল ইয়েতে থাকবেন, সোশ্যাল মিডিয়ার ফেসবুকে তারা লাইভ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার 21টা গাড়ি চলে গেছে, সুতরাং উনি ভয় পাচ্ছেন। উনি বেরোলেও লোকে চোর চোর বলবে, এবং উনি বেরোলেও লোকে কি করবে তাও লোকে জানে না, যদিও সেটা নিশ্চয়ই কাম্য নয় যে আইনের পথে চলবে। কিন্তু এই যে একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, এটার কাউন্সিলররা করছে, এমপি বলছে, এমএলএ বলছে, প্রত্যেকে যেটা বলছে, এটা কিন্তু ক্ষমতা বদলের একটা মনস্তত্ত্ব। ক্ষমতা বদল মানেই সাংগঠনিক আনুগত্য এখন গিয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতের সুরক্ষা কিভাবে পাওয়া যেতে পারে, প্রশাসনিক সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুটা কোথায় আছে সেটা এবার এই সুবিধাবাদী লোকগুলো খুব চিনে নিয়েছে, এবং চিনে নিয়েছে বলেই তারা এখন চেষ্টা করছে কিভাবে ঢোকা যায়। না হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়ে দেখা করতে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপরে মানে আমরা যা দেখলাম, মুখ্যমন্ত্রীর কাছে উনি এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এর কাকলি ঘোষ দস্তিদার আজকে বলছেন, কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে এত যে কথা বলছেন, উনি জানতেন না যে নিয়োগ দুর্নীতিতে এত বড় হয়েছে? একবারও উনি গেছেন, ওই যে ছেলেমেয়েগুলো বসেছিল, একবার উনি গেছেন? শুভেন্দু অধিকারী তো গেছিলেন, উনি গেছেন? এরা কেউ যায়নি। আজকে এরা এদের গা থেকে, যেটা দেবজিৎ বললেন, গন্ধটাকে দূর করবার চেষ্টা করছে, এবং গন্ধটাকে দূর করে ধীরে ধীরে একটা ক্ষেত্র প্রস্তুত করছে, যে ক্ষেত্রে ধীরে ধীরে তারা সুবিধাবাদীর মতো আবার বিজেপির আঙিনায় ঢুকে পড়তে পারেন। এইটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এখন বিজেপির যে ব্যাপারটা এখানে দাঁড়িয়েছে, যদি আজকে বলেছেন শ্রমিক ভট্টাচার্য 3 মাসের জন্য বন্ধ করেছেন, 3 মাসের পরে কতদিন? একটা তো রাজনৈতিক দলকে চলতে গেলে তার মেম্বারশিপকে রিনিউ করাতে হবে, নতুন মেম্বার আসবে, এবং তখন এই একটা বড় আছে 80 জন বিধায়কের মধ্যে যদি একটা বড় সংখ্যক দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে তারা যেতে চায়, সেক্ষেত্রে ওই বড় অফারের সামনে, বড় গাজরটার সামনে বিজেপির অবস্থান কি হবে? এবং তখন বিজেপির তৃণমূলীকরণ ঘটে যাবে, এবং তৃণমূলীকরণ যে মুহূর্তে ঘটে যাবে, সে মুহূর্তে ওই যে মোদিজি বলেছিলেন যে পার্টি উইথ এ ডিফারেন্স হিসেবে থাকবো, সেটা কতখানি বিজেপি রক্ষা করতে পারবে সেইটা হচ্ছে ভেবে দেখার কথা। আর অন্য দিক থেকে আমরা বলবো যে পাশাপাশি এটা কিন্তু একটা অন্য পরিস্থিতিও তৈরি করছে। দেখুন ফলতাতে কি অবস্থায় গিয়ে দাঁড়ালো, 4 নম্বরে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল, আর পাশাপাশি বামেরা মানে কোথাও সিধে ছিল না, তারা প্রায় 20% ভোট পেয়ে গেল। অর্থাৎ এই যে পরিসরটা তো শূন্য থাকবে না, বিরোধী পরিসরটা নতুন ভাবে আসবে, এবং সেই জামানত নতুন দলেরা দখল করে নেবে। 4% পেয়েছেন জাহাঙ্গীর। আমি এইখান থেকে একেবারে একদিকে 115 জন স্বেচ্ছা ইস্তফা দেখালাম, এইবার আপনাদের দেখাবো 17 জন কাউন্সিলর কিন্তু গ্রেফতারও হয়েছেন, সেই প্রতিবেদন। এবং তারপর আরেকটা প্রশ্ন থাকবে যে এই কাউন্সিলররা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, পুলিশ এবং প্রশাসনের আগের সরকারের একটা বড় অংশ দিনের পর দিন মানুষের বিরুদ্ধে গিয়ে তাদের মদত দিয়েছেন। একেবারে কেস স্টাডি ধরে ধরে দেখাবো, কিন্তু তার আগে 17 জনের গ্রেফতার। দিকে দিকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলররা, কলকাতা থেকে জেলা গড়াদে পড়ছে পুলিশ। কারোর বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ, তো কারোর বিরুদ্ধে অশান্তি পাকানোর। ভোটের ফল প্রকাশে 3 সপ্তাহের মধ্যে পুলিশের জালে গ্রেপ্তার প্রায় 1.5 ডজন তৃণমূল কাউন্সিলর। সত্য তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল,
অসংখ্য অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আমার থেকে টাকা চেয়েছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে আমাকে বলেছিল। কলকাতার পাশাপাশি একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে অন্যান্য পুরসভা থেকেও। 13ই মে উত্তর 24 পরগনার বরানগরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের হটস্পট হয়ে উঠেছে বিধাননগর পুরসভা। এখানেই পরপর গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া। গত সোমবার দোকান তৈরির নামে এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। তৃণমূলের এই ধরনের কাজ মানুষ যে শুধু মেনে নেননি তাই নন, আজকে তাদের আইনের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে যারা এইসব কাজকর্ম করেছেন। দু একজন যারা কাউন্সিলর তারা কিছু ক্ষেত্রে মুখ খুলতে শুরু করেছেন, কিছু কাউন্সিলর পদত্যাগ করে আসন্ন আইনি বিপদকে এড়াতে চাইছেন। কিন্তু বিজেপির সরকার চলাকালীন এইসব ঘটনা ঘটানো যাবে না, পালিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না। আইনের শাসন সবার জন্য। এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই। এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছেন এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে। বেআইনি অ্যারেস্ট বা জবরদস্তি পুলিশ যদি সরকার ক্রাইম করে, সেই ক্রাইমের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে। তৃণমূলের জমানা শেষ, খুলছে একের পর এক দুর্নীতির ফাইলস। জেলে যাচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখনও কার্যত গোটা কলকাতা সহ রাজ্য জুড়ে তোলাবাজি, মারধর, গুন্ডামি, হুমকির অভিযোগে 17 জন কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো মানুষের যে ছবিটা দেখে চোখে জল আসবে, আজকে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আসা 81 বছরের এক বৃদ্ধ ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়। তার নিজের জমিতে জয় কামদার, সোনাপাপ্পু আর শান্তনু সিনহা বিশ্বাসদের নাম যে গ্রুপের সঙ্গে জড়িত, সেই সান গ্রুপের বাড়ি তৈরি করেছে। জমিটা তার, ভাবুন। জমির মালিক প্রবীর বাবু, তার পরিবার, তার বোনেরা কেউ ফ্ল্যাট পায়নি। উল্টে অস্ত্র দেখিয়ে দিনের পর দিন ভয় দেখানো হয়েছে। আগের সরকারের পুলিশ এই নেক্সাসেরই অংশ ছিল। ভাবুন, তৃণমূল সরকার ফিরে এলে এই বৃদ্ধ কোথায় যেতেন? আমি অবশ্যই নজরুলদার কাছে আসবো। এই প্রত্যেকটা অভিযোগ যার ভিত্তিতে আজকে 17 জন কাউন্সিলর গ্রেফতার হলেন, সব কটা কিন্তু এই 4 তারিখ পালা বদলের পরের অভিযোগ নয়, প্রায় সব কটা হচ্ছে পুরনো অভিযোগ। অথচ আগে তৃণমূল সরকারের পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল দিনের পর দিন। শুধু অসহায় মানুষগুলোর বিচার পাওয়া নয়, আমার প্রশ্ন থাকবে এই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? তৃণমূল কাউন্সিলররা তো গ্রেফতার হচ্ছেন, অভিযুক্ত পুলিশরাও কি গ্রেফতার হবে? সেই সাহস দেখাতে পারবে বিজেপি সরকার? দেখুন, যেসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অপরাধ করেছেন, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু এই নেতাদের তো একার অপরাধ নয়। আপনি যেমন পুলিশ বলছেন, তেমনি সাধারণ প্রশাসন আছে, একদম স্থানীয় প্রশাসন আছে। সেখানে যে আইএস আইপিএস অফিসার থেকে ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস বা অন্যান্য যে অফিসাররা আছে, তারা তো সমান অপরাধে অপরাধী। তো তাদেরকে যদি আপনি না ধরেন আর ভিতরে না পড়েন, তাহলে সাধারণ মানুষ কিন্তু যারা বর্তমানে শাসক দল হয়েছেন তাদেরকে ক্ষমা করবেন না। আমি বলছি, যে পুলিশ অফিসারদের কথা বলছেন, তার একজন মন্ত্রীও তো ছিলেন, পুলিশ মন্ত্রী। তার কি অপরাধ নয়? আমি একদম স্পেসিফিক উদাহরণ দিয়ে বলছি। দেখুন, অভিষেক ব্যানার্জির মতো লোকদের বাড়িতে কর্পোরেশনের নোটিশ যাওয়ার পর আমি অনেক হাস্যকর কথাবার্তা শুনেছি। মেয়র বলছেন যে আমি পলিসি মেকার, এসব কিছু জানতাম না। আমি মানছি
যে রাজ্য সরকারের মেয়রকে বরখাস্ত করার, এমনকি মেয়রকে বাইপাস করে কমিশনারকে দিয়ে কাজ করানোর অধিকার আছে আইনে, সেটা এই নোটিশ পাঠানোটার ব্যাপারটা উনি না জানতে পারেন। কিন্তু যখন এই বেআইনি নির্মাণ হয়েছে, আপনারা একজনকে ডেকেও ছিলেন এখানে, বড় চেয়ারপারসন, তিনিও এরকম কথা বলছেন যে বিল্ডিং ডিপার্টমেন্ট দেখেন। আমি একটা প্রশ্ন করছি যে কলকাতা পৌরসভার সদর দপ্তরে বিল্ডিং ডিপার্টমেন্ট তো মেয়রের অধীন কিনা? আর বোরোতে যে চেয়ারপারসন আছেন বা অন্য লোক আছে, বোরোতেও বিল্ডিং ডিপার্টমেন্টের একটা অফিস আছে, আপনাদের জানা আছে কিনা জানি না। বোরোতেও ডেমোলিশন স্কোয়াডও থাকে। তাহলে এটা বড় ভিত্তিক। হ্যাঁ, তো আমি সেদিন তো এটাই বলতে চাইছিলাম। তো তাহলে তাদেরও গাফিলতি, তাহলে মেয়র জানেন না অবৈধ নির্মাণ হচ্ছে, বড় চেয়ারপারসন জানেন না অবৈধ নির্মাণ হচ্ছে, যারা বলছেন তারা ডাহা মিথ্যে কথা বলছেন, তাদের ব্যবস্থা আগে হওয়া উচিত। আমি সেদিনও বলেছিলাম, আজকে আশা করি বোঝাতে পেরেছি। একদম জানার জন্য বলছি, পুলিশের যারা যুক্ত ছিল ওই তোলাবাজের জন্য, সেই পুলিশের আধিকারিকদেরকে কি কোন ধারা কিভাবে শাস্তি দেওয়া যেতে পারে? বা যারা সাধারণ মানুষের যে ধারা, আমি এক সেকেন্ড নজরুলদা, ধরুন প্রবীর বাবুর মতো যে যারা কমপ্লেন করেছেন, অফিসিয়াল কমপ্লেন করেছেন, তারপরও যাদের ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেয়নি, কি 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 শাস্তি প্রভিশন আছে? ডাকাতির ধারা আসবে 5 জনের, যদি বেশি হয় 5 জনের কম থাকলে রবারির ধারা আসবে, এক্সটর্শনের ধারা আসবে, এতে বড় সাজা আছে। অতএব যে অপরাধটা করেছে তার সঙ্গে যিনি সহযোগিতা করেছেন তার সমান সাজা আছে। একদম। আমি দ্রুত একবার, আপনারা প্রত্যেকে জানেন, হ্যাঁ বলুন। সার্ভিস রুলের কিছু আছে? হ্যাঁ, সার্ভিস রুলও আছে। হ্যাঁ, প্রথম বুদ্ধিজীবীদের কথা, শুধু ওই আইএস আইপিএস বা ডব্লিউবিসিএস না। ধরুন যে একজন বুদ্ধিজীবী যিনি বলছেন যে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তিনি এসে মমতা ব্যানার্জিকে সম্বোধনা দিতেন। আর একজন বলছেন যে শুধু রাজ্য দেশ নয়, পৃথিবী সারা মখলুকাত মানে বিশ্ব মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ থাকা উচিত। শুধু তাই না, ভবিষ্যতে ওনার গান শুনবেন, আরে তার আগে যেন মৃত্যু হয়। তার আগে আরেকজন বলেছেন ওনার মন্দির তৈরি হবে 100 বছর পরে। আচ্ছা, আমি বলছি এই বুদ্ধিজীবীরা যেটা বলেছেন সেটাও তো অপরাধ। এই বুদ্ধিজীবীদের ধরে কেন ভিতরে পড়া হবে না? নজরুলদার চাহিদাটা হচ্ছে বাংলার ছকটাই, যতজন ভোট দিয়েছেন মোটামুটি 2.5 কোটি মানুষকেই জেলে ভরে দাও। যারা 2.5 কোটি মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, পারলে সবাইকে জেলে ভরে দেবে। আমি বলছি অপরাধী। এটা ওনার ইচ্ছে নয়, অনির্বাণ, আমি বলছি। হ্যাঁ, তুমি একটু প্লিজ, এটা আপনারও ইচ্ছা। আমার ইচ্ছে কি বলতো, যারা তৃণমূলের, সেটা 1 কোটি হোক 2 কোটি হোক, প্রত্যেককে যদি সম্ভব হয়, দরকার হলে গোটা ভারতবর্ষের সমস্ত জেলগুলো ভর্তি করে দিক। নয়, সেটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে কলাটা মূলটার জন্য যারা বাস্তববোধ এবং যারা একজন ক্ষমতাশালী শাসককে এই স্তুতি যারা করেন, তারা ঘিরে ধরেন, সর্বনাশটা তারই করেন, এটাও মানতে হবে। আমি বলছি আইন, আদালত, বিচার তো পরের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা এই জিনিসটা খুব ভালো জানতেন, কাকে ঠিক একটা কর্নার প্লট দেওয়া যায়, কাকে একটু বেশি জমি দিয়ে দেওয়া যায়, কাকে কার ছবিটা ঠিক প্রমোট করা যায়, কার জন্য কার আঁকা ছবির জন্য একটা বড় জায়গায় বিনা পয়সায় রেখে দেওয়া যায়, এটা ঠিক জানতেন। এই কয়েনের উল্টো পাটটা হচ্ছে যে যখনই একজনকে অন্যায়ভাবে প্রমোট করা হচ্ছে, আরেকজন যোগ্য, ওই যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের মতো, যিনি যোগ্য তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি ফিল্ম মেকার হতে পারেন, তিনি একজন শিক্ষক হতে পারেন। যাই হোক, আপনারা কি বলছেন? ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সমস্ত জায়গায় কিছু মন্তব্য আমরা দিই। যেমন ক্রমশ বিদ্রোহী হচ্ছেন সাংসদ বিধায়করা, গণহারে ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। ক্ষমতা যেতেই তৃণমূলের ভেঙে পড়া কি শুধু সময়ের অপেক্ষা? 89% মনে করছেন যে সত্যিই শুধু সময়ের অপেক্ষা। 10% মানতে নারাজ, 1% বলতে চাননি। পরের প্রশ্ন ছিল, ফলতায় তৃণমূলের ভরাডুবির পর টলমল ডায়মন্ড হারবার পুরসভা। ডায়মন্ড হারবার মডেল কি এবার অবলুপ্তির পথে? অবলুপ্তির পথে এমনটা মনে করছেন 91% মানুষ, 7% মানুষ এখনও মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন ছিল, তোলাবাজি কাটমানি সিন্ডিকেট নিয়ে দিকে দিকে ক্ষোভ, রোষের মুখে তৃণমূলের নেতাকর্মীরা। দলের মদত ছাড়া এই লাগামহীন দুর্নীতি কি সম্ভব? সম্ভব মনে করছেন 23% মানুষ, 75% মানুষ মনে করছেন একেবারেই সম্ভব নয়, বলতে চাননি 2%। এবার আসবো মন্তব্যে।
বিদ্যুৎ নায়ক লিখছেন, তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা প্রত্যেকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছেন, কেউ ইভিএম কারচুপির কথা বলছেন না। সুনীতি চট্টরাজ বলছেন, তৃণমূলে এতদিন কি চলতো তা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গীরাই ফাঁস করছেন। কৌশিক দত্ত লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কারচুপির তত্ত্ব খাড়া করে আদতে জনমতের অপমান করছেন। সুবীর চৌধুরী লিখছেন, জোর জুলুম, অত্যাচার, শোষণ না করে কাজে মন দিলে আজ এই দিন দেখতে হতো না তৃণমূলকে। প্রত্যুষ চক্রবর্তী লিখছেন, ফলতার ভোটের ফল আসলে তৃণমূলের কর্মফল। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যার কথা বললাম, সেই 81 বছরের বৃদ্ধ অশক্ত প্রবীর মুখোপাধ্যায়। আবার বলছি, তার কথা শুনলে সত্যি চোখে জল আসে। দেখুন, আমাকে তার বন্দুক অব্দি, রিভলভার অব্দি শো করিয়েছে, যাতে আমি আর তাকে ডিস্টার্ব না করি। বয়সের ভারে আক্ষরিক অর্থেই নুব্জ, অশক্ত শরীর, সাহায্য ছাড়া হাঁটা চলায় অক্ষম। শেষ জীবনের ভার আরও বাড়িয়েছে প্রতারণা, লাঞ্ছনা। এ যেন এক অশীতিপর বৃদ্ধের ঘর ফেরানোর লড়াই। আমার 81 বছর বয়স, আর কদিন বা বাঁচব। আমি যাতে শেষ জীবনে আমার মাথার ছাদটা পাই। আমার নিজস্ব ঘর বাড়ি কিছু নেই, অন্য জায়গায় ভাড়াটে হয়ে আছি। আমি আমার মাথার ছাদটা চাইছি। ভবানীপুরের বাসিন্দা বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। তার অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে তার জমি নেয় প্রমোটার জয় কামদার। সঙ্গী ছিলেন কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পু। সে প্রমোটার যে একজন বিখ্যাত শয়তান, সেটা বুঝতে পারিনি। তার নাম হচ্ছে জয় কামদার। ওই জয় কামদারের সঙ্গে ছিল আরও পুলিশ অফিসাররা, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস ছিল এবং সোনা পাপ্পুরা। কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে ইতিমধ্যে ব্যবসায়ী জয় এস কামদারকে গ্রেফতার করেছে ইডি। তার সূত্র ধরে গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ইডির তদন্তে উঠে এসেছে কিভাবে বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত কামদার শান্তনুদের সিন্ডিকেট। তারা আমাকে জোর করে না, সুন্দর ব্যবহার করে বুঝিয়ে আমাদের কাছ থেকে লিখিতভাবে সব নিয়েছিল। আমাদের ফ্ল্যাট দেয়নি না, উল্টে 17 লাখ টাকা ডিমান্ড করছে। সেটা কেন জানি না, বহুভাবেই তার কাছে গেছি, অপমানিত হয়েছি এবং আমাকে ভয় দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার সেখানেই অভিযোগ জানাতে যান প্রবীর মুখোপাধ্যায়। কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো। বৃদ্ধের ভবানীপুরের এই ঠিকানায় পৌঁছয় এবিপি আনন্দ। দেখা যায় ওই জমিতে উঠছে ধবধবে সাদা বহুতল, যার মাথায় লেখা রয়েছে কামদারের সংস্থা সান গ্রুপের নাম। জয় কামদার, সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস, তাদের জমি কেলেঙ্কারির অভিযোগ জমা পড়ল স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। জনতার দরবারে গিয়ে প্রবীর মুখোপাধ্যায়, টাউনশেন্ড রোডের বাসিন্দা, তিনি অভিযোগ জানিয়ে এলেন এই বাড়িটির নিয়ে। অ্যাকচুয়ালি প্রবীর বাবুদেরই এই পুরো জায়গাটা ছিল। পুরো বাড়িটা দেখছেন না, প্রায় ধরে নিন প্রায় 4-5 কাঠা হবে। ওদের দাদুদের জমি, যিনি ওর বহু পুরুষ ধরে এখানে থাকে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সেই আশাতেই এখন বুক বাঁধছেন প্রতারিত প্রবীণ সহনাগরিক। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। গোপী গান ধরল, বাঘা তার ঢোলকে কাঠি লাগালো, আর অমনি নৌকা শুদ্ধ সকল লোক বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকাখানাকে উল্টে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পে বাঘা রোজ একটা করে ঢোলক ভাঙত। গল্পের শেষ পর্যন্ত গুপি বাঘার অবশ্য অর্ধেক রাজত্ব আর রাজকন্যা প্রাপ্তি ঘটেছিল। তবে তৃণমূল কংগ্রেসের এবার ঢোলক ফেঁসেছে, নৌকাও ডুবেছে। বিধানসভার ভোট থেকে ফলতার ফল, সর্বত্র একই ভরাডুবির ছবি। দেখুন, গণতন্ত্র তো এটাকেই বলে। আজকে যিনি তর্জনে গর্জনে হুঙ্কারে আকাশ বাতাস একেবারে কাঁপিয়ে তোলেন, কাল দলের মধ্যেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়। আর এসব রসিকতার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
ফেসে গেল খোকা বাবুর ঢোল। সে একদার কাকের সাথে হলো কোকিলা সাজিতে, পড়লো ধরা কাকা রবে তার সে জারি জুরি। হে হে বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেসে গেল খোকা বাবুর ঢোল, বলো হরি বল হরি বল হরি বল। বেটার মুখে কালি, ও বেটা লাফায় খালি, শুনছেন বাবুজন? বেটার মুখে কালি, ও বেটা লাফায় খালি, বেটার মুখে কালি লাফায় খালি, পাবলিকে আজ বাজায় তালি। ডম ডম আরে দুও বলে দূর করে দে মাথায় ঢেলে ঘোল, বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেসে গেল খোকা বাবুর ঢোল, বলো হরি বল হরি বল হরি বল। কিস দেবেন না প্লিজ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।